আমি আপনার লেগে কোম্পানির লোক ইলিজার মানে রিং এর লোক। আপনি এখানে অপারেশন করছিলেন কেন? আমি মানে ওর ভিতরে আপনার লেগে যে নাটগুলো টাইট ডিসিশন করার জন্য নাটগুলো টাইট আপনার কাছে আগের ভিডিও আছে। আপনি কি পাস? জি কি পাস? আমি 8 পাস। 8 পাস। সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে এনে ভুয়া সার্জন দিয়ে চলছে অস্ত্রোপচার। হাসপাতালের মালিকও বনে গেছেন দালাল আর কর্মচারী চক্র। যে অবস্থা নিয়ে এসে ওই অবস্থা এখন উন্নত হানে দেখে তো এখন আবার বাইক করে নিয়ে যেতে। আমি এখানে ওইরকম না, আমি জাস্ট অন কলে ডিউটি করি আর কি মাঝে মধ্যে। এদের দালাল নিয়ে আসছে এখানে ভর্তি করছে, এদের আমরা সেই জায়গায় ৬,২০০ টাকা আর এরা আমাদের বলছে ১০,০০০ টাকা। উৎসব পার্বণে পিছু ছাড়ছে না দুর্ঘটনা। ফাঁকা রাস্তায় ঘটছে একের পর এক প্রাণহানি। পরিবহন খাতের আধুনিকায়ন আর কঠোর অনুশাসনের তাগিদ। দুটো দুর্ঘটনা খুবই আনকমন হয়েছে, যে রেল দুর্ঘটনা দুটি, যেটা হচ্ছে যে ডিরেলমেন্ট হলো এবং হচ্ছে লেভেল ক্রসিং এ হলো। আমাদের সিস্টেমটাকে সাজাতে হবে যাতে মানুষ ভুল করলেও জীবনটা চলে না যায়, সেজন্য ফেরত আসতে পারে। ঈদের ছুটির শেষ দিনে ঢাকায় ফিরতে শুরু করেছে নগরবাসী। কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়, লঞ্চ বাসেও ফিরছেন অনেকে। কর্মব্যস্ততার জন্য ফিরতে হচ্ছে। আসা যাওয়া দুইটাই খুব আরামদায়ক হয়েছে। এদের আগে ছুটিতে গেছি, আবার ছুটি কালকে পরশু অফিস করবো আর কি। রাজধানীর অনেক ফুয়েল স্টেশনে মিলছে না অকটেন। ব্যাংক বন্ধ থাকার দোহায় পাম্প মালিকদের। চালকদের আশঙ্কা সিন্ডিকেট। আমরা সকাল 11টা বাজে আসি, সারাদিন না খাওয়া এই পর্যন্ত আসছি, আয়সা বলে যে পাম্প বন্ধ। গ্যাস আছে কিন্তু অকটেন নাই। সাউদানের পাশে একটা পাম্পে গেলাম, নেই। তারপরে শাহবাগের ওখানে 2টা পাম্প আছে, ওই 2টা ঘুরলাম, ওখানেও তেল নাই। আমি আজকে অনেক পাম্পে ঘুরছি, একটা পাম্প নাকি তেল নাই। ছুটি কাটাতে পর্যটন কেন্দ্রগুলোতে মানুষের ভিড়। পাহাড় সাগরে পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন ভ্রমণ পিপাসুরা। রাইড চড়বো আর এখানে এনজয় করব। সিলেট আসলে অনেক সুন্দর, যানবাহন নাই, একদম খুব কোলাহল মুক্ত একটা পরিবেশ। ঈদের মৌসুমে আগে থেকে ভাবা ছিল যে অনেক মানুষ থাকবে, ঠিকই অনেক মানুষ দেখছি। ইসরায়েলে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান। বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে মধ্যপ্রাচ্যে জ্বালানি স্থাপনা উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি তেহরানের। ঈদ মোবারক। আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। কেউ ছিলেন সরকারি হাসপাতালের দালাল, কেউ বা ডাক্তারের চেম্বারের কর্মচারী। তারাই এখন নিয়মিত অস্ত্রোপচার করছেন, তাও রাজধানীতে বসি। শুধু তাই নয়, রাজধানীর কলেজ গেটে ডক্টরস কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিকও তারা। জিহাদ ইসলামের ক্যামেরায় হাসান মিসবার অনুসন্ধান। সুস্থ এক তরুণ, হাতে ব্যান্ডেজ লাগিয়ে আহত সাজানো হলো। উদ্দেশ্য ভুয়া অর্থোপেডিক সার্জন ধরা। তাকে নিয়ে রাজধানীর কলেজ গেটের ডক্টরস কেয়ার হাসপাতালে। চিকিৎসক ওটিতে আছেন বলা হলে সেখানে গিয়ে দেখা গেল 2 ওটিতে 2 রোগী। অপারেশন শুরু হবে একটু পর। ঘটনা টের পেয়ে রোগীদের বের করে নিয়ে যাওয়া হয়। 3 মাস পর আবারও রোগীর স্বজন সেজে এই হাসপাতালে। ভাঙা হাতের অস্ত্রোপচারে 35,000 টাকা চাইলেন পরিচালক লাবলু মিয়া। পরে 20,000 টাকায় রাজি হন তিনি। জানা গেল 2 ঘন্টা পর শুরু হবে অন্য এক রোগীর অপারেশন। পরে ছদ্মবেশে আমরা ঢুকে পড়ি অপারেশন থিয়েটারে। ওটি টেবিলে এক নারী, তার ভাঙা পায়ে চলছে অস্ত্রোপচার। বসানো হচ্ছে ফিক্সেটর। আমাদের উপস্থিতির কারণে হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকেন সবাই। এখানে নেই কোনো চিকিৎসক। অপারেশন হচ্ছে। আপনি কি ভাই কিভাবে ঢুকে গেলেন ভাই? আমি যৌন সাংবাদিক। রোগীর ক্ষতি হতে পারে, কেউ নড়বেন না। না কেউ লড়বে না। সার্জারির এই পদ্ধতিকে বলা হয় ইলিজার্ভ। অত্যন্ত সূক্ষ্মভাবে কাজটি করতে হয়। এটি করছেন রনি নামের এই ব্যক্তি, যিনি 8ম শ্রেণী পাস। আমি আপনার লেগে
কোম্পানির লোক এলিজিবল, মানে রিং এর লোক। আপনি এখানে অপারেশন করছিলেন কেন? আমি মানে ওটির ভিতরে আপনার লিগে যে নাটগুলো টাইপ ডিসিশন করার জন্য নাটগুলো টাইপ আপনার দিতে কাছে আগের ভিডিও আছে। আপনি কি পাস? জি কি পাস? আমি 8 পাস। 8 পাস। আমি ইমপ্ল্যান্ট কোম্পানির লোক। কোম্পানির লোক এই ড্রেসে থাকবে না, ওটির ভিতরে ডক্টরদের সঙ্গে সহযোগিতা করতে নো। নিখুঁতভাবে এই সার্জারির জন্য ব্যবহার করা হয় বিশেষ প্রযুক্তি C-arm, কিন্তু এখানে ব্যবহার হচ্ছে ভাড়ায় আনা পোর্টেবল এক্স-রে। এক্সরে নিয়েছি, আমার নাম আমিন। কোথা থেকে এসেছেন আপনি? আমি মুন্নি এক্সরে সামনে। মুন্নি এক্স-রে। রনি ছাড়াও লাবলু, দুলাল, ফরিদ এই 4 জন নিয়মিত অস্ত্রোপচার করেন এখানে। অর্থোপেডিকের সব ধরনের অপারেশন করেন তারাই, অথচ এদের কেউই মাধ্যমিকের গণ্ডিও পার করেননি। এবার ভুয়া সার্জন দুলাল মিয়ার কক্ষে গিয়ে দেখা মিলল না তার, সটকে পড়েছেন তিনি। এটা হচ্ছে ছাড় বসে, আমাদের ম্যানেজার আছে, ম্যানেজারের সাথে কথা বলি। দুলাল এরই মধ্যে কানে আসে এক রোগীর চিৎকার, শব্দ অনুসরণ করে যেতে থাকি সেখানে। একটি কেবিনে ভর্তি এই রোগী সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়েছেন। যে অবস্থা নিয়ে এসে ওই অবস্থায় এখন উন্নত হয়নি দেখে তো এখন আবার বাই করে নিয়ে যেতেছি। NICU ও ICU মিলিয়ে চিকিৎসক একজন, তিনিও আবার এসেছেন অন কলে। দেখা মিলল না নিয়মিত চিকিৎসকের। আমি এখানে ওইরকম না, আমি জাস্ট অন কলে ডিউটি করি আর কি মাঝে মধ্যে। কিন্তু এখানে তো পার্মানেন্ট কোনো ডক্টর আমরা আইসিইউতে পেলাম না। অন কল দিয়ে আইসিইউ NICU কিভাবে চলবে? এটা অথরিটির সাথে কথা বলে, এটা আমি কিভাবে বলবো? সেবা যেমনই হোক, থেমে থাকে না বিল। একদিনে এই রোগীর ICU বিল এসেছে ৬২,০০০ টাকা। তাকেও সরিয়ে নেওয়া হচ্ছে এই হাসপাতাল থেকে। এই হাসপাতালে প্যাথোলজি ল্যাব তালা দেয়া। ম্যানেজার জানান ল্যাবটি ব্যবহার করেন না তারা, পরীক্ষা করানো হয় বাইরে থেকে। ইসলাম ডায়াগনস্টিক আছে, বায়োল্যাব আছে, তারপর ওদের কাছ থেকে আমরা এটা নিই। আমরা ভেতরে যেতে চাই, এক পর্যায়ে তালা খুলে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ভেতরে জ্বলছে আলো, অর্থাৎ কিছুক্ষণ আগেই এখানে ছিলেন কেউ। আপনি বললেন যে এখানে সব বন্ধ, তাহলে রিপোর্ট কিভাবে হচ্ছে? এই যে রিপোর্ট আসে না, কিভাবে হচ্ছে? আমার বন্ধ রাখছিলাম, পরে আবার একটু আবার স্যারের সম্মতিতে আবার শুরু করছি। ডক্টরস কেয়ার নামের এই হাসপাতালে প্যাথোলজিটি তালাবদ্ধ ছিল। এই কর্মকর্তা বলছিলেন যে এখানে তারা এই রিপোর্ট প্রস্তুত করেন না, কিন্তু ভেতরে এসে আমরা দেখি কিছুক্ষণ আগে এই রিপোর্টটি প্রস্তুত করা হয়েছে। শুধু এই রিপোর্ট না, আরও অনেকগুলো বিল এখানে প্রস্তুত করা, মানি রিসিট তৈরি করা হয়েছে। এমনকি এখানে মেশিনও অন করা আছে, একটু আগে হয়তো স্যাম্পলও কালেকশন করা হয়েছে। তার মানে এই প্যাথোলজিটি পুরোপুরি চালু আছে, কিন্তু কোনো ম্যান পাওয়ার নাই। তাহলে রিপোর্ট প্রস্তুত করে কে? ভর্তি রোগীদের বেশিরভাগকেই দালালদের মাধ্যমে আনা হয়েছে। আশপাশের সব সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগাতে তাদের হয়ে কাজ করেন অনেকে। আইসিইউ থেকে এখানে আমাদের ওখানে সিকিউরিটি গার্ড এখানে নাম্বার দিচ্ছে। দালালে আমাদের এই জায়গা নিয়ে আসছে, এদের দালাল নিয়ে আসছে, এখানে ভর্তি করছে। এদের আমরা সেই জায়গা ৬,২০০ টাকা, আর এরা আমাদের বলছে ১০,০০০ টাকা। আগে যারা একসময় বিভিন্ন হাসপাতাল থেকে দালালি করে রোগী ভাগিয়ে নিয়ে নিজেরাই হাসপাতাল দিয়েছেন, সেই হাসপাতালে সুন্দর করে লিখে রেখেছেন দালাল হইতে সাবধান। এই হাসপাতালে অস্ত্রোপচার যেই করুক, অর্থোপেডিকের রোগী ভর্তি হয় ডাক্তার জাহাঙ্গীরের নামে। দেখা হয় তার সঙ্গেও। MBBS ডক্টর হয়ে আপনি কিভাবে এরকম সেটআপে ওটি করেন? এটা লাভলু হলো ইমপ্লান্টের অ্যাসিস্ট্যান্ট। এখন অনেক ইনস্ট্রুমেন্ট ইমপ্লান্ট নতুন আসে, ওগুলো সেট আপ করা, স্ক্রু টাইট দেওয়া, এগুলা করে। ইলিজার্ভ দেশে হাতে গোনা কয়েকজন মাত্র চিকিৎসক এই সার্জারি করে থাকেন। অদক্ষ কেউ এই সার্জারি করলে বড় ধরনের ক্ষতি হতে পারে রোগীর। তাদেরকে ইনভাইট করে কারা? আমাদের সো কল শিক্ষিত অর্থোপেডিক সার্জন। এবং এটা কত যে ভয়ঙ্কর, এটা দেশের জন্য একটা মানহানিকর জিনিস, অসম্মান। কেন রোগীদের সঙ্গে এত বড় প্রতারণা, সেই উত্তর জানা দরকার। পরের দিন আবারও সেই হাসপাতালে গেলে পাওয়া গেল দুলাল মিয়াকে। আপনারা যে ওটি করেন, আপনি ওটি পোশাকই করেন, লাভলু ভাই করে, এটা অস্বীকার করেছেন। লাভলু ভাই করে, জনি করে, ফরিদ করে না, রনি করে, এটাও আমার বাধ্য দিয়েছি। এক পর্যায়ে শুরু হয় সংবাদ প্রচার না করার অনুরোধ। চেষ্টা করা হয় টাকা দিয়ে ম্যানেজ করার। এবার যমুনার ক্যামেরায় সাক্ষাৎকার নেয়ার চেষ্টা, তাতে অপ্রস্তুত হয় কর্তৃপক্ষ। হাসপাতাল ছাড়েন দুলাল মিয়া। আপনি একসময় পঙ্গু হাসপাতালের দালাল ছিলেন, এখন একটা হাসপাতালে মালিক, এবং আপনার হাসপাতালে যারা ডাক্তার নয় তারা ওটি করে। আপনার বক্তব্য
অফিসে আসতেছি ভাই। একসময় দৌড় দিয়ে নিজেকে আড়াল করেন দালাল থেকে হাসপাতালের মালিক বনে যাওয়া এই ব্যক্তি। একটু উত্তর দিয়ে যান। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। ঈদযাত্রায় দুর্ঘটনার কবলে পড়ে মুহূর্তে ঈদ আনন্দ রূপ নেয় বিষাদে। এবারের ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে অর্ধশত। সড়ক, রেল আর নৌপথে অসাবধানতা, অব্যবস্থাপনা আর অনিয়ন্ত্রিত যানবাহনের কারণে প্রাণ হারিয়েছেন তাদের অনেকে। কেউ বা আহত হয়ে ভর্তি হাসপাতালে। বিশেষজ্ঞরা বলছেন প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনা, বাস রুট রেশনালাইজেশন আর টার্মিনালগুলো ঢেলে সাজানো না হলে অনিয়ন্ত্রিত এই ব্যবস্থাপনা থেকে উত্তরণ সম্ভব নয়। বছরের 2 ঈদেই বাড়ি ফেরা এসব মানুষের কান্না আর আহাজারিতে ফিকে হয়ে যায় ঈদের আনন্দ। যাত্রীদের সংখ্যা বাড়িতে পৌঁছতে পারলেও আবার নিরাপদে ঢাকায় আসতে পারবেন তো? ঈদে বাড়িতে সবার সাথে আনন্দ উদযাপন করার কথা ছিল সোহেলের। অন্তঃসত্ত্বা স্ত্রী আর শ্বশুরকে নিয়ে তাই রওনা হয়েছিলেন বাড়ির পথে। সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীবাহী লঞ্চের চাপায় পিষে গেছে একটি পরিবারের স্বপ্ন। সড়ক পথে নানা অব্যবস্থাপনা, ফিটনেসবিহীন গাড়ি, দক্ষ চালকদের অভাব, ওভারটাইম ড্রাইভিং, এই সব অনিয়ম এখন পরিণত নিয়মে। কিন্তু এসবের বলি ঈদে ঘরমুখ মানুষেরা। যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যান বলছে গত বছর ঈদযাত্রায় শুধু সড়ক পথেই প্রাণ হারিয়েছেন 322 জন। আশঙ্কা এবার এই সংখ্যা আরও বাড়বে। রেলযাত্রা তুলনামূলক নিরাপদ হওয়ার কথা, কিন্তু বগুড়ার আদমদিঘির বাগবাড়ি এলাকায় নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হয়ে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। আর লাইনম্যানের গাফিলতিতে কুমিল্লায় বাস ট্রেন সংঘর্ষে প্রাণ হারিয়েছেন 12 জন, আহত প্রায় 10। প্রতি বছরের এমন দুর্ঘটনার পরও কেন হচ্ছে না কোনো সমাধান? এই ঈদে দুটো দুর্ঘটনা খুবই আনকমন হয়েছে। যে রেল দুর্ঘটনা দুটি, যেটা হচ্ছে যে ডিরেলমেন্ট হলো এবং হচ্ছে লেভেল ক্রসিংয়ে হলো। এটা আমি বলবো আমাদের মানে ঈদের আগে কিন্তু একটা পূর্ব প্রস্তুতি থাকে, মেইনটেনেন্স করা হয়, ট্র্যাকের সব কিছু থাকে। এইগুলো যদি এটার গাফিলতি থাকতে পারে মেইনটেনেন্স এবং হচ্ছে সিস্টেমের। সো এগুলোকে ঠিক করতে পারলে ঠিক করাটা খুব প্রয়োজন। ছুটি বাড়াইছেন, ভাবছে যে হচ্ছে ছুটিতে বুঝি চাপ হবে না। এই বিশেষজ্ঞের মতে প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনার সাথে বাস রুট রেশনালাইজেশন, টার্মিনাল আধুনিকায়ন আর সঠিক তদারকি না করা হলে দুর্ঘটনা কমানো সম্ভব হবে না। পানিতে পড়ে যাওয়াটা খুব কমন, প্রাণহানি কখনো ঘটে কখনো ঘটে না। সদরঘাট টার্মিনালকে ঢেলে সাজানো যাতে কিনা আমার এই ধাক্কাধাক্কি বা পল্টুন গ্যাংওয়ে ঠিকভাবে আমি যদি ডিজাইন করতে পারি। এবার কিন্তু কমলাপুর স্টেশন থেকে কিন্তু দেখা যাচ্ছে ছাদে উঠে গিয়েছে, তাহলে কেউ না কেউ নিশ্চয়ই তাকে ঢুকতে দিয়েছে। এগুলো যদি আমরা রেখে দেই তাহলে কোনোভাবেই আসলে আমরা ঈদযাত্রা নিরাপদ করতে পারবো না। আমাদের সিস্টেমটাকে সাজাতে হবে যাতে মানুষ ভুল করলেও জীবনটা চলে না যায়, সেজন্য ফেরত আসতে পারে। কিছু ক্ষেত্রে যাত্রীদের অসাবধানতা, দায়িত্বরতদের অবহেলা থাকলেও বিশেষজ্ঞরা বলছেন যাত্রাপথে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজন সরকারের কঠোর পদক্ষেপ। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ঈদের আনন্দ শেষে কর্মব্যস্ত ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। ঈদের ছুটির শেষ দিনে বাস, লঞ্চ, ট্রেনে রাজধানীতে আসছেন তারা। ভোর থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়তে থাকে দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা বিভিন্ন গন্তব্যের লঞ্চ। ছুটি দীর্ঘ হওয়ায় এবারে ফেরা অনেকটা স্বস্তিদায়ক বলছেন যাত্রীরা। লম্বা সময় স্বজনদের সাথে থাকতে পেরে খুশি সবাই। বলছেন জীবিকার তাগিদে আবারও নগরীতে ফেরা। কোনো ভোগান্তি ছাড়াই ঢাকায় পৌঁছাতে পেরে স্বস্তি প্রকাশ করেন তারা। এছাড়া ঈদের ছুটির শেষ দিনেও থেমে নেই ঘরমুখ মানুষের যাত্রা। ঢাকাতে পরিবারের সঙ্গে ঈদ করে এখন আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করতে গ্রামে যাচ্ছেন অনেকেই। ঈদযাত্রার ভোগান্তি এড়াতে এখন যাচ্ছেন বলে জানান তারা। আমি গেছিও আগে, আসছিও আগে, যাতে কোনো ভোগান্তি না হয়। সুন্দরভাবে আসলাম, যেহেতু কাজের তাগিদ আছে তাই একটু জলদি আসলাম। সরকারি ছুটির পরে কালকে থেকে অফিস শুরু হবে, এরপর আসলে বোঝা যাবে। তবে এখন পর্যন্ত কোনো ভোগান্তি নেই, সব কিছু খুব সুন্দরভাবে হচ্ছে। যাত্রী হয়রানি বলতে যে বিষয়টা, এরকম কোনো কিছুই আমরা ফেস করিনি। হ্যাঁ, একবার অনায়াসে হচ্ছে টিকিট পেলাম, কেবিন পেলাম। ঈদের আনন্দ শেষে কর্মব্যস্ত ঢাকায় ফিরতে শুরু করেছে নগরবাসী। ঈদের ছুটির শেষ দিনে বাস, লঞ্চ, ট্রেনে রাজধানীতে আসছেন তারা। ভোর থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়তে থাকে দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা বিভিন্ন গন্তব্যের লঞ্চ। ছুটি দীর্ঘ হওয়ায় এবারের ফেরা অনেকটা স্বস্তিদায়ক বলছেন যাত্রীরা। লম্বা সময় স্বজনদের সাথে থাকতে পেরে খুশি সবাই।
ঈদের ছুটির শেষ দিনে ট্রেনেও রাজধানীতে ফিরছেন অনেকে। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে ফিরছেন কর্মজীবী মানুষ। মূলত আগামীকাল যাদের অফিস আছে তারা ফিরে আসছেন আগেভাগে। এছাড়া যাদের স্বজন ঢাকায় আছেন ঈদ আনন্দ ভাগাভাগি করতে তারাও ফিরে আসছেন। এদিকে ঈদের সময় যারা বাড়ি যেতে পারেননি তাদের চাপও আছে কমলাপুর রেল স্টেশনে। কক্সবাজার সমুদ্র সৈকতে যারা যাচ্ছেন তারা বেশ বিপাকে পড়েছেন। পর্যটক এক্সপ্রেস সকাল 6:15টায় ছাড়ার কথা থাকলেও সকাল 8টা পর্যন্ত সেটি কমলাপুর পৌঁছায়নি। অন্যান্য ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে নির্ধারিত সময়ের বেশ পরে। দুর্ভোগ কমাতে রেল কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান যাত্রীরা। ঈদের সময় আমরা দাদু বাড়ি কেটেছি, এখন নানু বাড়ি যাব। ঈদের ছুটি ঢাকায় কাটাইছি, এখন বাড়িতে যাচ্ছি আর কি, বাবা মার সাথে দেখা করতে। না, অসুবিধা হচ্ছে না, 6টার ট্রেন ছিল, একটু লেট হচ্ছে। অবস্থা যাচ্ছি, কক্সবাজার যাব না, পরিবার সহ যাচ্ছি। আমরা তিনটা পরিবার একসাথে যাব। আপনাদের একটু ঈদযাত্রার খবর জানাতে চাই আমার সহকর্মী এম.এ. আজিজের মাধ্যমে। আজিজ, আপনি নিশ্চয়ই কমলাপুর রেল স্টেশনে রয়েছেন, আর সেখানে যাত্রীদের চাপ কেমন দেখছেন? এবং সংবাদে যেরকমটা দর্শকদের বলছিলাম, শিডিউল বিপর্যয় কিন্তু হয়েছে, 1 ঘন্টা আগে বা পরে কিন্তু ট্রেন ছেড়ে যাচ্ছে। তো এই বিষয়টা জানাবেন, কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? ধন্যবাদ মারফি। সকালের সবচেয়ে বড় বিপর্যয় যেটি ঘটেছে সেটি হলো কক্সবাজারের পর্যটক এক্সপ্রেস। সেটি আমি আপনাকে যমুনা টেলিভিশনের দর্শকদের জানিয়েছিলাম যে 2 ঘন্টা পরে এই কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছেছে, যেটি ছাড়ার কথা ছিল 6:15টায়। এখানে এসে পৌঁছেছে সেই ট্রেনটি সকাল 8টার পরে, 8:10 দিকে পর্যটক এক্সপ্রেস এই কমলাপুর রেল স্টেশনে এসে ভিড়েছে। এবং সেই ট্রেনে এখন যাত্রীদের, আপনারা দেখতে পাচ্ছেন যাত্রীদের চাপ, যাত্রীরা ওঠার জন্য দীর্ঘ সারি দিয়ে ট্রেনের দিকে আগাচ্ছেন এবং তারা এতক্ষণ প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন। এই যাত্রীরা বলছেন যে 2 ঘন্টা তাদের এখানে অপেক্ষা করতে হলো, তবে রেল কর্তৃপক্ষ তাদেরকে এই বিষয়ে আগে থেকে কিছু জানাননি। যারা চট্টগ্রাম থেকে এসছেন এবং যারা কক্সবাজার থেকে এসছেন তাদের কয়েকজন যাত্রীর সঙ্গে আমি কথা বলেছি। বিলম্বের কারণ হিসেবে তারা যেটি জানিয়েছেন যে মূলত কক্সবাজার থেকেই 2 ঘন্টা পর গতকাল এই ট্রেনটি ছেড়ে আসে এবং বিভিন্ন জায়গায় যাত্রা বিরতির কারণেই মূলত কমলাপুর রেল স্টেশনে এই ট্রেনটি পৌঁছাতে লেট হয়ে গেছে। এর পাশাপাশি আমি মারফি আপনাকে জানিয়ে রাখি যে 7 নম্বর প্ল্যাটফর্মে আরেকটি ট্রেন দাঁড়িয়ে আছে, তুর্না এক্সপ্রেস, যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে। সেটিও এসছে প্রায় 1 ঘন্টা পরে কমলাপুর রেল স্টেশনে। সে ট্রেনটি এখনও ছেড়ে যায়নি, তবে কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এছাড়া কিশোরগঞ্জের উদ্দেশ্যে 11 সিন্ধু সকাল 7:15টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেই ট্রেনটি এখনও ছেড়ে যায়নি, আমরা দেখতে পাচ্ছি এখনও প্ল্যাটফর্মে আছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি তিস্তা এক্সপ্রেস দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল 7:30টায়, সেটিও এখনও আপনাদেরকে যদি দেখাই, সেই তিস্তা এক্সপ্রেসও এখনও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এবং সেখানেও সেই ট্রেনের যাত্রীও যারা ছিলেন তারা ট্রেনটিতে চেপে বসেছেন, তবে ট্রেনটি এখনও এই কমলাপুর রেল স্টেশন ত্যাগ করেনি। এর পাশাপাশি 2 নম্বর যে প্ল্যাটফর্ম সেখানে দাঁড়িয়ে আছে মহুয়া এক্সপ্রেস, যেটি মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে। সেটি ছাড়ার কথা সকাল 8:15টায়, তবে সেটিও এখনও ছাড়েনি, সকাল 8:15 যেহেতু বেজে গেছে। তবে সব মিলিয়ে ঈদের ছুটি শেষে আমি এই কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছি, যারা বিশেষ করে এখন স্বজনদের সঙ্গে ঈদ কাটাতে যাচ্ছেন অথবা বিভিন্ন পর্যটন এরিয়ায় যারা যাচ্ছেন ঘুরতে, তাদের বেশ চাপ আমি এই কমলাপুর রেল স্টেশনে দেখতে পাচ্ছি। তবে ভোগান্তির বিষয়ে তারা বলছেন এই বিষয়ে রেল কর্তৃপক্ষের আরও একটু রেল কর্তৃপক্ষ যেন এই ভোগান্তি নিরসনে যথাযথ পদক্ষেপ নেয় এমনটাই কামনা। আপনাকে ধন্যবাদ, সেই সঙ্গে ঈদের শুভেচ্ছা। রাজধানীতে ঈদের ছুটির মধ্যে ফিলিং স্টেশনগুলোতে অকটেন সংগ্রহ করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন বাইকার সহ গাড়ি চালকরা। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় অকটেন নিতে আসা বাইকারদের সারি কোথাও কোথাও কিলোমিটার ছাড়িয়েছে। কল্যাণপুর এলাকার অন্তত 5টি পাম্প পেট্রোল ও ডিজেল থাকলেও পাওয়া যাচ্ছে না অকটেন। ফলে নিরুপায় হয়ে চালকরা এক পাম্প থেকে অন্য পাম্পে ছুটছেন। বিজয় সরণি এলাকার ট্রাস্ট পাম্পে অকটেন পাওয়া গেলেও সেখানে জাহাঙ্গীর গেট পর্যন্ত দীর্ঘ লাইনের কারণে সৃষ্টি হয় যানজট। বাইকারদের অভিযোগ, ছুটির অজুহাতে পাম্প বন্ধ রাখায় এই কৃত্রিম সংকট তৈরি হয়েছে।
আমার রিজার্ভে চলা কথা 60 কিলো, এই জায়গায় আমার গাড়ি চলছে রিজার্ভে 20 কিলো, 20 কিলো পরে গাড়ি বন্ধ হয়ে গেছে। গ্যাস আছে কিন্তু অকটেন নাই, ঠিক আছে, অকটেলের খুব সমস্যা। আমাকে যাতে অকটেলের গাড়ি চালায় আমাদের খুব সমস্যা। আমি জানি যে কোথাও না বলে এখানে পাবো, এখানে নাই। পরশুদিন আমি প্রি অর্ডার করবো, ব্যাংক করবো 10টায়, আমি প্রি অর্ডার করবো, প্রি অর্ডার করতে করতে 11:30 12টা আমি ডিপোতে যাবো, কিউ থাকবে, আমার তেল নিতে দিতে আসবে, কারো কারো আসবে ধরেন 5টা 6টায়, আর কারো 10টা 11টা। ঈদের ছুটিতে যেন তেল ধারণের ঠাঁই নেই কক্সবাজারে। কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্টে পর্যটকদের উপচে পড়া ভিড়। পরিবার পরিজন নিয়ে উপভোগ করছেন সমুদ্রের নীল জলরাশি। এ বিষয়ে বিস্তারিত জানতে চাই সহকর্মী এহসান আল কুতুবের মাধ্যমে। কুতুবী, কেমন দেখছেন ভ্রমণ পিপাসুদের উচ্ছ্বাস উপভোগ? তাদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কোনো পদক্ষেপ আপনার চোখে পড়ছে কিনা? হ্যাঁ মারফিয়া, আপনি ঠিক হয়ে বলেছেন। আমরা ঈদের দিন থেকে কিন্তু ভিড়ের পর্যটকদের যে চাপ সেটি দেখতে পাচ্ছি, সেটি শুরু হয়েছে ঈদের দিন থেকে এবং আজকে ঈদের তৃতীয় দিন। আমরা দেখছি এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের আমি সুগন্ধা পয়েন্টে আছি। এই সুগন্ধা পয়েন্টেই কিন্তু একেবারে হোটেল থেকে আমরা দেখছি দলে দলে পর্যটকরা সমুদ্র সৈকতে আসছেন এবং পরিবার পরিজন বান্ধব নিয়ে আসছেন। এখানে এসে এই মুহূর্তে দেখা যাচ্ছে অনেকেই সাগরের যে বিশাল বিশাল ঢেউ আসছে পড়ছে সেই ঢেউয়ের সাথে খেলছেন, কেউ টিউব নিয়ে খেলা করছেন, কেউ আবার ব্যস্ত হয়ে পড়েছেন ছবি তুলতে। আবার অনেককে দেখা যাচ্ছে এখানে যে কিটকট চেয়ার রয়েছে সেই কিটকট চেয়ারে বসে সাগরের যে নীল জলরাশি সেই নীল জলরাশির সৌন্দর্য উপভোগ করছেন। এবং আপনাকে বলতে চাই, এখানে কিন্তু আমরা সকাল যখন ফজরের আজান হয়, আজানের পরপর কিন্তু কক্সবাজারের যে কলাতলী মোড় রয়েছে সেই কলাতলী মোড়ে কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার সেটি একেবারে 11টা 12টা পর্যন্ত কিন্তু অব্যাহত থাকে। এবং নতুন করে যে যুগ হয়েছে গত 2 বছর ধরে ধরে যে যুগ হয়েছে কক্সবাজার থেকে ঢাকার যে ট্রেন, সেই ট্রেন যোগাযোগের কারণে কিন্তু পর্যটকদের যে চাপ সেটি কিন্তু আরও বেশি বেড়েছে। এবং এই মুহূর্তে যে পরিমাণ পর্যটক আসছে কোথাও কিন্তু তুল ধারণের ঠাঁই নেই, হোটেল মোটেলেও কিন্তু রুম নেই। মারফি। এহসান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখছিলাম পর্যটন কেন্দ্রে কেমন উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে দর্শনার্থীদের। আপনাকে স্বাগত এবং ঈদের শুভেচ্ছা। 2 মাসে প্রায় 150 অগ্নিকাণ্ডের ঘটনা দেখেছে কুমিল্লাবাসী, যার মধ্যে বেশিরভাগই ঘটে বৈদ্যুতিক ত্রুটির কারণে। গ্যাস লাইন বিস্ফোরণেও প্রাণ গেছে এক দম্পতির। সংশ্লিষ্টরা বলছেন সচেতনতা বাড়ানো গেলেই কমে আসবে দুর্ঘটনার সংখ্যা। সে সাথে কর্তৃপক্ষের নজরদারিও বৃদ্ধির দাবি জানায় সচেতন মহল। চোখের সামনে জ্বলে পুড়ে ছাই প্রিয় মাদ্রাসা, তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। 10-12 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আগুন কিভাবে লাগছে সেটা তো আমরা বলতে পারবো না, আমরা তো নামাজে ছিলাম, ছাত্র নামাজে ছিল। তারাবি নামাজ চলতেছে, 12 কাছে আমি ইসলামের জন্য বাড়িয়েছিলাম, তখন দেখছিলাম ওইদিকে থেকে কালো ধোয়া বাড়তেছে। এবার আমি একটু ওইদিকে নামে দেখতে ওইখান থেকে আগুন জ্বলতেছে। এবার আমি তাড়াতাড়ি করে মসজিদে ঢুকে সবাই ছিলেন দিছি। গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরের ভেতরেই ঘটে বিস্ফোরণ, দগ্ধ হয়ে প্রাণ যায় দম্পতি। কুমিল্লায় এমন অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা বেড়েছে আশঙ্কাজনক হারে। ফায়ার সার্ভিসের তথ্য মতে গেল 2 মাসেই জেলায় 144টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে প্রায় 144টা অগ্নিকাণ্ড সংঘটিত হয়। সেক্ষেত্রে 40% বৈদ্যুতিক গোলযোগের কারণে সংঘটিত হয়েছে। আর অন্যান্য আছে আপনার গ্যাস লাইন লিকেজ, গ্যাসের চুলা বিস্ফোরণ। ফায়ার সার্ভিস এসব অগ্নিকাণ্ডের 11টি কারণ চিহ্নিত করেছে, যার মধ্যে 40 ভাগই ঘটে বৈদ্যুতিক ত্রুটির কারণে। তবুও শহরের প্রতিটি পথ যেন তারের জঞ্জালে আবদ্ধ, সবকটি মোড়েই বৈদ্যুতিক খুঁটিতে একই দৃশ্য। কেডিবির মিটার নিয়েছে, মেইন কানেকশন নিয়েছে, আপনি যা দেখবেন সিঁড়ির নিচে জঙ্গলের মধ্যে ওখানে আরও অনেক হেফাজত জিনিস ফেলে রেখেছে এবং সেখানে পর্যাপ্ত মানের না এমসিবি আছে, না ব্রেকার আছে, না সঠিক ব্যবস্থাপনা আছে।
শুধু 2 মাসের দুর্ঘটনায় আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 4.5 কোটি টাকা। সচেতনতা বৃদ্ধি এবং নিয়ম মেনে বৈদ্যুতিক সংযোগের ব্যবহার অনেকটাই কমিয়ে আনতে পারে দুর্ঘটনা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। জনসচেতনমূলক কার্যক্রম আছে, তারপরে পরিদর্শন কার্যক্রম আছে, মহড়া কার্যক্রম আছে, এগুলোর মাধ্যমে আমরা জনগণকে সচেতন করে তুলি এসব অগ্নিকাণ্ড দুর্ঘটনা মোকাবেলায়। বিদ্যুতের লাইন, বিদ্যুতের ওয়্যারিং, বিদ্যুতের এমসিবি এগুলার বিষয়ে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দেই না। আপনি অনেক বাসা বাড়িতে দেখবেন আসলে বিদ্যুতের কানেকশনটা নিয়েছে যত্রে তত্রে যেভাবে সেভাবে। সকালবেলা ঘুম থেকে উঠে অন্তত 20 মিনিট 30 মিনিট সব জ্বালানা দরজা খুলে যদি কোনো কারণে লিকেজ থাকে এগুলি বের করে তারপর চুলা স্টার্ট করা, এটা নিয়ম। এতে অনেক বড় ধরনের দুর্ঘটনা থেকে মানুষ বাঁচবে। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলে অব্যাহত রয়েছে ইরানের মিসাইল হামলা। রোববার রাতভর রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্লাস্টার ওয়ারহেড যুক্ত একাধিক ক্ষেপণাস্ত্র ছড়ে রেভলিউশনারি গার্ড IRGC। বেশ কয়েকটি মিসাইল প্রতিহত করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে কিছু কিছু স্থানে আঘাত এনেছে এগুলো। পাওয়া গেছে ক্ষয়ক্ষতির তথ্য। মঙ্গলবার পর্যন্ত সকল স্কুল বন্ধ ও 50 জনের বেশি সমাবেশ নিষিদ্ধ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতেও ড্রোন মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইরাকের ইরবিলে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যালয়ে ড্রোন হামলার দাবি করেছে ইরাকি সশস্ত্র বাহিনীগুলো। এদিকে বাগদাদে ইরানপন্থী গোষ্ঠীর PMF এর হেডকোয়ার্টারে হামলা চালানো হয়েছে। এর আগে প্রধান বিমানবন্দরে মার্কিন কূটনীতিক ও লজিস্টিক্স সেন্টারে হামলা চালায় PMF। এদিকে ইরান জুড়ে অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। IRGCর একাধিক ড্রোন ধ্বংসের ফুটেজ প্রকাশ করেছে মার্কিন সেন্টকম। গেল 24 ঘন্টায় ইরানের 15 প্রদেশে কমপক্ষে 206 বার হামলা হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রগুলোতে যে কোনো হামলার জবাবে পুরো মধ্যপ্রাচ্যে জ্বালানি ও তেল অবকাঠামোতে হামলা চালাবে ইরান, যার ক্ষতি হবে অপূরণীয়, এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ। রোববার এক এক্স বার্তায় এমন মন্তব্য করেন তিনি। দাবি করেন জ্বালানি স্থাপনায় ইরানের হামলার কারণে তেলের দাম দীর্ঘ সময়ের জন্য বৃদ্ধি পাবে। এর আগে 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ভয়াবহ হামলার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন হুঁশিয়ারির পর পাল্টা জবাব দিল তেহরান। যুদ্ধ শুরুর পর প্রায় 1 মাস যাবৎ হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জন্য বন্ধ রেখেছে ইরান, যেখানে তেহরানের মিত্রদের জন্য খোলা রয়েছে গুরুত্বপূর্ণ নৌপথটি। মূল ভূখণ্ড থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে অবস্থিত মার্কিন ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ইরানের মিসাইল হামলার পর এ নিয়ে চলছে জোর আলোচনা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের ধারণা, হয়তো অচিরেই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM হামলায় সক্ষম এমন দেশের তালিকায় নাম লেখাতে চলেছে ইরান। প্রশ্ন উঠেছে, বিশ্বের কোন কোন দেশের কাছে রয়েছে এই ক্ষেপণাস্ত্র, আর ঠিক কতটা বিধ্বংসী হতে পারে এই মিসাইল। ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যা সংক্ষেপে পরিচিত ICBM নামে, এটি এমন এক ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যা এক মহাদেশ থেকে আরেক মহাদেশে আঘাত হানতে সক্ষম। এই অস্ত্রের সর্বনিম্ন পাল্লা 5500 কিলোমিটার। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন সহ বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের সমর ভাণ্ডারে আছে এই অস্ত্র। যুক্তরাষ্ট্রের রয়েছে মিনিটম্যান 3 ICBM মিসাইল, এর পাল্লা সর্বোচ্চ 13,000 কিলোমিটার। অপরদিকে মার্কিন মিত্রদেশ যুক্তরাজ্য ও ফ্রান্সের কাছে রয়েছে সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ICBM। যুক্তরাষ্ট্রের সাথে পাল্লা দিয়ে ICBM এর বিশাল ভাণ্ডার গড়েছে রাশিয়া। তাদের আছে RS সিরিজের একাধিক মিসাইল, যেগুলো সর্বোচ্চ পাল্লা 11,000 কিলোমিটার। একইভাবে চীনের রয়েছে 13,000 কিলোমিটার রেঞ্জের DF সিরিজের মিসাইল। উত্তর কোরিয়া সর্বোচ্চ 15,000 কিলোমিটার রেঞ্জের তাইপোডং সিরিজের ICBM বানিয়েছে। এছাড়া ভারত ও পাকিস্তানের কাছেও রয়েছে পরীক্ষামূলক বা উন্নয়নশীল কিছু দূরপাল্লার মিসাইল। সমরাস্ত্র বিশ্লেষকরা বলছেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রগুলোর একটি এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা ICBM। শুরুতে শব্দের গতির চেয়ে 20 গুণেরও বেশি গতিতে উপরে উঠে যায় এটি, এরপর নির্দিষ্ট গতিতে আঘাত হানে টার্গেটে।
যুক্তরাষ্ট্র, চীনসহ বিশ্বের অনেক দেশ ভূমি, আকাশ ও জলপথ 3 দিক থেকে হামলার উপযোগী করে এই অস্ত্র তৈরি করেছে। এটি পারমাণবিক বোমাও বহন করতে পারে। একে বলা হয় নিউক্লিয়ার ট্রায়াড ব্যবস্থা। তবে এই অস্ত্র বিশ্বের অন্যান্য দেশগুলোর জন্য চরম হুমকি বলে মনে করছেন বিশ্লেষকরা, কারণ এই অস্ত্রের হামলা ঠেকানো প্রায় অসম্ভব। মারাত্মক এই ক্ষেপণাস্ত্রের সাথে পরমাণু বিস্ফোরক ব্যবহৃত হলে মাত্র 20 থেকে 30 মিনিটের মধ্যে ধ্বংস হতে পারে বিশ্বের যে কোনো প্রান্তের বড় শহর। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। আবারও দেশের সংবাদ। ব্যাংক ভিত্তিক অ্যাপগুলোর কারণে লেনদেন আরও সহজ আর বেগবান হলেও এখনও সে সুবিধা থেকে বঞ্চিত প্রান্তিক মানুষ। যাবতীয় কাজ অনলাইনে অ্যাপের মাধ্যমে করা গেলেও গবেষণা বলছে এখনও ব্যাংকগুলোর শাখায় সশরীরে গিয়ে সেবা গ্রহণে আস্থা পাচ্ছেন 3/4 গ্রাহক। গবেষকদের মতে ডিজিটাল ইকোনমির ক্ষেত্রে প্রান্তিক পর্যায়ে গ্রাহকদের অন্তর্ভুক্তি আর তাদের আস্থা অর্জনই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রায় 1 দশক ধরে একটি বেসরকারি ব্যাংকের গ্রাহক শাহানুর আক্তার জলি। বছর 3 হলো প্রতিষ্ঠানটির অ্যাপ ব্যবহার করেন তিনি। জানান সেই অ্যাপের মাধ্যমেই টাকা লেনদেন, বিল দেয়া, ট্যাক্স সার্টিফিকেট নামানো থেকে শুরু করে আমানত যাচাইয়ের যাবতীয় কাজ করছেন তিনি। তাই ব্যাংকের কোনো শাখায় আর সশরীরে যেতে হচ্ছে না তাকে। ব্রাঞ্চে যাওয়াই বন্ধ করে দিয়েছি, প্রয়োজনই হয় না আসলে। সেটা আমি যে কোনো ট্রানজ্যাকশন করি, যে কাউকেই করি, ব্যাংক হোক বা বিকাশ হোক, নগদ হোক, যেভাবেই হোক আমার খুব ইজিলি করা যাচ্ছে। ধীরে ধীরে ডিজিটাল ব্যাংকিংয়ে এগোচ্ছে দেশ, বাড়ছে অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা। এর ফলে একদিকে যেমন ব্যাংকের লেনদেন বেড়েছে কয়েক গুণ, অন্যদিকে ব্যাংকগুলোতেও নগদ লেনদেন বা টাকা ছাপানোর ঝক্কি কিছুটা কমেছে। তবে রয়েছে মুদ্রার উল্টো পিঠের চিত্রও। BIBM এর গবেষণা বলছে 2025 সালে এসেও কেবল 24% গ্রাহক কোনো না কোনো ডিজিটাল সার্ভিস নিয়ে থাকেন। অর্থাৎ এখনও অনেক গ্রাহক রয়েছেন যারা সশরীরে কোনো না কোনো ব্যাংকের শাখায় গিয়ে সেবা নিতে পছন্দ করেন। কেননা প্রান্তিক পর্যায়ে অনেক মানুষের কাছে এখন স্মার্টফোন নেই। যাদের কাছে আছে, প্রযুক্তি নিয়ে তারা খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এই বিপুল সংখ্যক মানুষকে দক্ষ করে তোলা এবং তাদের আস্থা অর্জনই ডিজিটাল ইকোনমির ক্ষেত্রে ব্যাংকগুলোর প্রধান চ্যালেঞ্জ। পাশাপাশি অ্যাপ দিয়ে খোলা অ্যাকাউন্টের মাসিক লেনদেনের সীমা খুবই কম। বিদেশ থেকে ব্যাংক টু ব্যাংক টাকা পাঠানোর ক্ষেত্রেও অতিরিক্ত নথি, চুক্তিপত্র বা ইনভয়েসের ভোগান্তি তো রয়েছেই। অ্যাপসের যে ব্যবহার, 1,10,00,000 লোক এটা ইউজ করে, সেখানে টোটাল ব্যাংকে অ্যাকাউন্ট আছে প্রায় 17 কোটি। তো সেই হিসাবে তো খুবই কম। মেইন অবস্টেকলগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো একটা হচ্ছে অ্যাওয়ারনেস, একটা হচ্ছে আপনার রুরাল আরবার যে রিভিডেন্ট আছে না, গ্রামের মানুষের এটা ইউজ করতে চায় না, শিক্ষার একটা বিষয় আছে। সংকট সমাধানে ডিজিটাল লেনদেনে সুবিধা বাড়ানোর কথা বলছেন ব্যাংক সংশ্লিষ্টরা। পাশাপাশি ক্যাশলেস ইকোনমি আরও বেগবান করতে অ্যাপ ভিত্তিক হাব মোজালুব বাজারে আনার কথা বলছে বাংলাদেশ ব্যাংক। কমফোর্টের ব্যাপারটা আছে, একটা হচ্ছে টু ফিল সিকিউর যে না আসলে ট্রানজ্যাকশনটা এটা হচ্ছে, আর একটা হচ্ছে ডিজিটাল ফোন পেনিট্রেশন। সে এগুলি সময় নেবে, এগুলো ওভারনাইট হবে না। সরকারকেও যে তার যে ডিজিটাল বা ক্যাশলেস যে ইকোনমি করার যে ইচ্ছা, সেখানে যেতে হবে। আমাদের কিন্তু ক্যাশলেসের যে কান্ট্রি ওয়াইড ক্যাম্পেইন করছি, সেটা কিন্তু এক ক্যাশলেসের পাশাপাশি যাতে ডিজিটাল ইকোসিস্টেম ব্যবহার করে যে মানুষ তাদের ওই লেনদেনগুলি সম্পন্ন করে, সেই ব্যাপারেও কিন্তু আমরা একই সাথে ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছি। যদিও গবেষকদের মতে এই পদক্ষেপ যথেষ্ট না, তবে যেহেতু অ্যাপ ব্যবহারকারীর বেশিরভাগই তরুণ, তাই যত নতুন প্রজন্ম থেকে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হবে, তত নিজে থেকেই ডিজিটাল ব্যাংকিংয়ের ব্যবহার বাড়তে থাকবে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। মঞ্চনাটকের রমরমা দিন ফিকে হয়েছে অনেকটাই। টিভি অনলাইনে দ্রুত জনপ্রিয়তা আর আর্থিক অসচ্ছলতায় পিছিয়ে পড়েছে মঞ্চনাটক। ঢাকার নির্দিষ্ট এলাকা কেন্দ্রিক চর্চা আর নতুন দর্শক তৈরি করতে না পারাও এর অন্যতম কারণ। এরপরও কিছু নাট্যদল ও কর্মীরা এখনও টিকিয়ে রেখেছেন নাট্যচর্চা। মঞ্চনাটকের আদ্যপান্ত শাকিল হাসানের রিপোর্টে থাকছে ছবি জিহাদ ইসলামের। এই শহরে এখনো বিকেল আসে ক্লান্তিতে ভর করে। একটুখানি চাঙা হতে লোকে ভিড় করে ক্যাফে আর রেস্টুরেন্টগুলোয়। অথচ একটা সময় ছিল অন্যরকম।
তখন ভিড় জমতো নাটক পাড়ায়, মহিলা সমিতি অথবা শিল্পকলায়। সেই দিন কি গেছে একেবারেই? সর্বশেষ মঞ্চনাটক দেখেছি 10 বছর আগে। 70-এর দশকের তরুণদের সঙ্গে এখনকার তরুণদের রুচির তফাৎ থাকবে। এই ব্যাপারটা হচ্ছে যে আমাদের নাটকের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের বুঝতে হবে। একসময় নিয়মিত প্রদর্শনী হতো মঞ্চ নাটকের, মিলনায়তন পূর্ণ হতো দর্শকে। সেই দিন হয়েছে অতীত। 5 দশকের বেশি মঞ্চ নাটকের এই পথ চলা দেখেছেন মামুনুর রশিদ। আমাদের দেশের পলিটিশিয়ানদের এটা একটা সমস্যা বটে, তারা যেমন পাঠ বিমুখ তেমনি সংস্কৃতি বিমুখও বটে। এই দুটোর সমন্বয় ঘটিয়ে যেটা ঘটছে সেটা হচ্ছে যে এই থিয়েটারের প্রতি একটা বড় ধরনের অনীহা সৃষ্টি করার চেষ্টা করে সবসময়। মঞ্চ নাটকের সোনালী সময়েও নাটক পাড়া বলতে মহিলা সমিতি অথবা শিল্পকলাকে বোঝাতো। এর পরিবর্তন হয়নি এই এত বছরেও। মিলনায়তন ও নাট্য দলগুলো এখনও ঢাকা কেন্দ্রিক, এমনকি রাজধানীর সব এলাকাতেও ছড়ায়নি নাট্যচর্চা। জনগণের জন্য যদি থিয়েটার করতে চাই তাহলে আমাদেরকে এই মঞ্চ থেকে বেরিয়ে যেতে হবে। মঞ্চ থেকে বেরিয়ে গিয়ে উঠানে আপনার 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 যে কোনো তেমাথায়, হাটে বা মানে ঘাটে, নৌকায় অথবা উপরে বিভিন্ন জায়গায় এই ধরনের যে নাটকের চর্চা, শুধু নাটক না, আমি শুধু নাটকের জায়গা থেকে দেখি না, আমি শুধু সাংস্কৃতিক চর্চাটাকে আমাদের জনগণমুখী করতে হবে, জনসম্পৃক্ত করতে হবে। আগে মঞ্চ থেকেই টিভি সিনেমার জন্য অভিনয় শিল্পী তৈরি হতো, সেখানে আর্থিক সচ্ছলতাও এসেছে। অন্যদিকে মঞ্চ নাটক এখনও চলছে নিজেদের অর্থায়নে। শিল্পটাকে যদি বাঁচিয়ে রাখতে হয় আমাদের কাজেরও দক্ষতা এবং নৈপুণ্য লাগবে, সেই সাথে কিন্তু আবার রাষ্ট্রের পৃষ্ঠপোষকতাও লাগবে। তরুণদের অনেকের অনীহার মধ্যেও নন্দিনী মঞ্চ নাটকে এসেছেন নিজেকে বিকশিত করবার স্বপ্ন নিয়ে। স্কুল থেকেই করা সংস্কৃতি চর্চায় পরিবারের সমর্থন পেয়েছেন তিনি। অস্থিরতাটা কাটিয়ে উঠে আমরা যেন আরো সামনের দিকে এগোতে পারি, যে কিভাবে আরো ভালো মানুষ হওয়া যায়। আমার কাজের মাধ্যমে যদি এই চেঞ্জেসগুলো আসে, এই পরিবর্তনগুলো আসে, এটাই আসলে আমার স্বপ্ন বলা যেতে পারে, যে এই পরিবর্তনটা দেখতে চাই। রাজধানীর শিল্পকলা একাডেমি ঘিরেই এখনও চর্চা চলছে মঞ্চ নাটকের। রাজধানীর মূল সাংস্কৃতিক কেন্দ্র পুরোপুরি বন্ধ ঈদ উপলক্ষে। এই সময়ে শহরের অন্য কোথাও নেই তেমন কোনো সাংস্কৃতিক আয়োজন, অথচ ঈদ উপলক্ষেই শহর জুড়ে নানা আয়োজন হবার কথা ছিল, হয়ে উঠবার কথা ছিল উৎসবের নগরী। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। সবুজ প্রকৃতির মাঝে থোকায় থোকায় ঝুলছে গোলাপি রঙের কাঞ্চন ফুল। ছোট বড় শত শত গাছে ফাল্গুনের শুরুতেই এই ফুল ফুটেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ফুলের স্নিগ্ধতা মানুষকে মুগ্ধ করছে। গবেষকরা বলছেন, শুধু সৌন্দর্য নয়, কাঞ্চন বৃক্ষ প্রকৃতিতে ঔষধি গাছ হিসেবেও ব্যাপক সমাদৃত। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আনাচে কানাচে সড়কের ধারে সারি সারি কাঞ্চন গাছ প্রকৃতির সৌন্দর্যকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে, যার স্নিগ্ধতা বিমোহিত করেছে মানুষকে। অর্কিড কাঞ্চন বা লাল কাঞ্চন যেটি দেখতে পাচ্ছেন সেটি আসলে আমাদের ক্যাম্পাসেই বেশিরভাগ দেখা যায়। অনেক গাছ আছে আমাদের ক্যাম্পাসে এটা নিয়ে, সেখানে দর্শনার্থীরা, আমরা শিক্ষার্থীরা, আমরা বন্ধু বান্ধবরা আসি, ছবি তুলি। বাংলাদেশে আর কোনো জায়গায় এই রক্তকাঞ্চন ফুলটা দেখতে পাই না, এটা বেশিরভাগ দেখা যায় আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো বসন্তের সময় দেখা যায় যে হরেক রকমের ফুল আমরা দেখতে পাই, কিন্তু এই ফুলটা আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য অনেক বেশি বর্ধন করে। ফুলটার কালারটা সবাইকে খুব বেশি বিমোহিত করে। এছাড়া এই ফুলটা দিয়ে অনেক বসন্তের সময় ছবি তুলে সবাই মিলে এনজয় করে। বছর 5 আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকটি জায়গায় লাগানো হয় কাঞ্চনের চারা। সময়ের ব্যবধানে এই ফুলের সৌন্দর্য এখন ছেয়ে গেছে পুরো ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর, প্যারিস রোড, পশ্চিমপাড়া সহ বিভিন্ন সড়কের ধারে কাঞ্চন গাছের সৌন্দর্যে বিমোহিত হচ্ছেন শিক্ষার্থী ও পর্যটকরা। মেয়েরা তো ফুল একটু বেশি পছন্দ করে, আর কে না ভালোবাসে ফুল। গাছে যতটা সুন্দর দেখতে, আবার কানে ফাঁকেও দেখতে ভালোই লাগে। আপনি যখন এখানে বয়ে বেড়াবেন দেখবেন কাঞ্চন ফুল ঝরে পড়ছে বাতাসে, সে আসলেই একটা মনোমুগ্ধকর বিষয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাঞ্চন ফুল একটা সিগনেচার বৈশিষ্ট্য। তার মানে হচ্ছে আপনি বিশ্ববিদ্যালয়ের যে কোনো প্রান্তেই যান না কেন, আপনি দেখতে পারবেন যে সেখানে কাঞ্চন ফুল ফুটে আছে। লাল, গোলাপি, বেগুনি রঙের এই ফুল প্রচণ্ড রোদেও সতেজ থাকছে। শোভা বর্ধন ছাড়াও হাঁপানি, ক্ষত, পেটের পীড়া সহ এই বৃক্ষে রয়েছে নানা ঔষধি গুণ।
এই গাছের ফুলের শোভাবর্ধনকারী ছাড়াও এটার ঔষধি গুণও রয়েছে আর কি। এই গাছের পাপড়ির থেকে অনেক ভেষজ গুণ আমরা উল্লেখ করতে পারি। যেমন এই গাছের পাপড়ি তেলের সঙ্গে মিশিয়ে যদি চুলে দেওয়া হয় তাহলে সাধারণত চুল কালো হয়ে থাকে। কাঞ্চনকে ইংরেজিতে অর্কিডও বলা হয়ে থাকে। উদ্ভিদবিদ্যার ভাষায় বাউহিনিয়া ভ্যারিয়াগাটা নামে পরিচিত এই প্রজাতি অপেক্ষাকৃত উষ্ণ অঞ্চলে ভালো ফলন দেয়। জারিন অর্নি, যমুনা নিউজ। খেলার খবর। প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের ফুটবল প্যাশন এবং চেলসির বয়সভিত্তিক দলের সুযোগ পাওয়ার ইস্যুতে সাম্প্রতিক আলোচনা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দেয়া বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হচ্ছে উল্লেখ করে একটি বিবৃতি দেন তিনি। আমিনুল হক জানান, জাইমা রহমান লন্ডনে স্কুল পর্যায়ে থাকাকালীন ফুটবল খেলতেন। সেই সূত্র ধরে চেলসির বয়সভিত্তিক দলে গোলরক্ষক হিসেবে তার খেলার সুযোগ এসেছিল। তিনি উল্লেখ করেন, স্কুলে থাকাকালীন চেলসির বয়সভিত্তিক দলে খেলার সুযোগ এলেও প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান মেয়েকে লেখাপড়ায় মনোযোগী হতে বলেছিলেন। প্রতিমন্ত্রী আরও জানান, জাইমা রহমান যখন মিরপুরে ক্রিকেট খেলা দেখতে গিয়েছিলেন তখন গোলকিপিং নিয়ে তাদের মধ্যে স্মৃতিচারণমূলক কথা হয়। আমিনুল হক উল্লেখ করেন, জাইমা রহমানেরও ক্রীড়ার প্রতি আগ্রহ ছিল, তবে পরিবারের ইচ্ছায় তিনি শেষ পর্যন্ত শিক্ষা জীবনকে অগ্রাধিকার দিয়েছেন। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্যটি নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় বিষয়টি স্পষ্টভাবে ব্যাখ্যা করেন আমিনুল হক। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।